আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.3-এর সবগুলো প্রশ্নের সমাধান করব। তো আমাদের 16.3-এর প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তচাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। অর্থাৎ এখানে আমাদের মান দেওয়া হয়েছে থিটার। তাহলে এখানে আমাদের ভ্যালু দেওয়া হচ্ছে থিটার ভ্যালু। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার, অর্থাৎ আমার কাছে ব্যাস দেওয়া, আমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। সেটা হবে হচ্ছে 126 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি এখানে 126 ডিভাইডেড বাই 2 ক্যালকুলেশন করি, চলে আসে 63 এত সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র আমরা জানি, S ইকুয়ালস টু পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি আর এর ভ্যালুটা সেন্টিমিটারে বসাই, তাহলে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটাও সেন্টিমিটারেই আসবে। তাহলে এখানে যদি আমরা মান বসাই, 3.1416 ইন্টু 63 ইন্টু 30 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে চলে আসবে মানটা 32.9868 এত সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এখানে নির্ণয় অ্যান্সার। এর পরের অঙ্কটাতে আমরা দেখি, বলা হয়েছে একটি প্রতি মিনিটে 66 মিটার বেগে এত মিনিটে একটি ঘোড়া একটি মাঠে ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। আচ্ছা, তো একটা ঘোড়া হচ্ছে, এই হচ্ছে একটা মাঠ, এই মাঠটা সম্পূর্ণটা একবার ঘুরে আসলো। এখান থেকে ধরলাম যে সে যাত্রা শুরু করলো এবং সে ঘুরে আবার এই বিন্দুতে আসলো। সে তার বেগটা দেওয়া যে 66 মিটার বেগে সে হচ্ছে যাচ্ছিল প্রতি মিনিটে 66 মিটার বেগ। অর্থাৎ এখানে যদি আমরা ফিজিক্সের মতো একটু চিন্তা করি, ফিজিক্সের আমরা যে সূত্রটা জানতাম সেটা অনুসারে বিট প্রতি মিনিটে 66 মিটার, অর্থাৎ 66 মিটার পার মিনিট, মানে 1 মিনিটে সে 66 মিটার পথ অতিক্রম করে। তাহলে এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 66 উপরে মিটার, নিচে হচ্ছে মিনিট, 1 মিনিট। তো 1 মিনিটকে আমরা কিভাবে লিখতে পারি? 60 সেকেন্ড। তাহলে 1 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডের ভ্যালুটা বের করি, মিটার পার সেকেন্ডের ভ্যালুটা আমাদের এখান থেকে চলে আসবে 1.1 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখন এইখানে আমরা কত মিনিট দেওয়া আমাদের কাছে? 1/1/2, অর্থাৎ এখানের মধ্যে মিনিটটা হচ্ছে 1.5, এটা মানে হচ্ছে 1.5 এত মিনিট। তাহলে এখানে আমাদের কাছে টি এর ভ্যালু দেওয়া 1.5 মিনিট, আর এটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালু। তাহলে এখানে যেহেতু আমাদেরকে বলা হয় না যে ঘোড়াটা ত্বরণে চলতেছে নাকি হচ্ছে যে সমবেগ নিয়ে চলতেছে, তাহলে আমরা এখানের মধ্যে ধরে নিতে পারি যে ঘোড়াটা সমবেগে চলতেছে, যেহেতু এখানে কোনো ত্বরণের কথা উল্লেখ করা হয় নাই, তাহলে এটা সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি, এস ইকুয়ালস টু হচ্ছে ভি টি। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 1.1। এটা যেহেতু মিটার পার সেকেন্ডে, তাহলে ওখানে আমাদের টি এর ভ্যালুটাও সেকেন্ডে আনতে হবে। সেকেন্ডে আনলে সেটা হয় 90 সেকেন্ড। তাহলে এটা হয়ে যায় 90। তাহলে এখান থেকে আমাদের মানটা চলে আসে 99 এত মিটার। তাহলে ওই মাঠের ব্যাস নির্ণয় করতে হবে। তো এই ঘোড়াটা সম্পূর্ণটা পথ অতিক্রম করে আসলো, তাহলে সম্পূর্ণটা পথ যেহেতু সে অতিক্রম করছে, সেটাই বৃত্তের কি? পরিধি। এবং পরিধির ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে এস এর ভ্যালুটা। তাহলে পরিধি সমান, আমরা যদি এখানে এস লিখি, পরিধি সমান এস,
পরিধির আমরা সূত্র জানি, সেটা হচ্ছে 2πr ইকুয়ালস টু হচ্ছে s। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা নির্ণয় করতে পারি। এস এর ভ্যালু 99, 2πটা এখানে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 3.1416। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা চলে আসবে এখানে 15.7563 এত মিটার। এখন আমাকে বলা হয়েছে মাঠের ব্যাস নির্ণয় করতে। আমি নির্ণয় করেছি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আমরা হচ্ছে ব্যাস পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি এই মানটাকে, তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ব্যাস। ব্যাসের মান হবে 31.512 এত মিটার। এটাই হচ্ছে আমাদের এখানে নির্ণয় অ্যান্সার। এরপরে এখানে বলা হয়েছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফলকে আমরা কি বলি? বৃত্তকলা। তাহলে এখানে আমাদের বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা কি হবে? বৃত্তকলার ক্ষেত্রফল, সেটার আমরা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই 1.16 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে ব্যাসার্ধ 21 স্কয়ার ইন্টু থিটার ভ্যালুটা নির্ণয় করতে হবে ডিভাইডেড বাই 360, মানে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ থিটা। বৃত্তকলার ক্ষেত্রফলটা কত দেওয়া? 77। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে থিটার ভ্যালুটা নির্ণয় করি তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা চলে আসে 360 3.1416 ইন্টু 21 হোল স্কয়ার 21 স্কয়ার। তাহলে মানটা চলে আসে হচ্ছে এখান থেকে 20 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এখান থেকে মান চলে আসে, থিটার ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি। এর পরের অঙ্কে আমরা দেখি একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে বৃত্তের ব্যাসার্ধ আর দেওয়া, বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দেওয়া, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল সেটাকে আমরা কি বলি? বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা যদি লিখি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা এখন মানগুলো বসাই 3.1416 ইন্টু এখানে যদি আমরা সেন্টিমিটার রাখি তাহলে আমাদের ক্ষেত্রফলটাও সেন্টিমিটার আসবে। থিটার ভ্যালু 75 ডিগ্রি আর এখানে হচ্ছে আমাদের 360 ডিগ্রি নিচে। তাহলে এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা চলে আসে 14 স্কয়ার ইন্টু 75 ডিভাইডেড বাই 360, তাহলে আমাদের ভ্যালুটা চলে আসে 128.282 এত সেন্টিমিটার স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল একক হবে সেন্টিমিটার স্কয়ার, এটাই আনসার। এর পরের প্রশ্ন, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। অর্থাৎ আমাদের এখানের মধ্যে বাইরের পরিধিটা হচ্ছে ভিতরের পরিধি অপেক্ষা বড়, কতটুকু? 44 মিটার। রাস্তাটির প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে এই ধরে নিলাম হচ্ছে আমাদের বৃত্তাকার সেই মাঠটা। এখন এই বৃত্তাকার মাঠ এবং এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তাকার মাঠের মধ্যকার যে রাস্তাটা, সেটা বৃত্তাকার মাঠের মধ্যকার রাস্তা।
মানে বাইরের দিকে যে রাস্তাটা সেইটা। তো রাস্তাটার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি ৪৪ মিটার বড়। অর্থাৎ এই যে পরিধিটা, ভিতরের পরিধি যেটা, সেটা হচ্ছে এই সবুজ অংশটা। তো এই সবুজ অংশটার পরিধিকে আমি ধরলাম হচ্ছে 2 পাই স্মল আর, যেহেতু এটা ছোট, ভিতরের পরিধি ছোট। আর বাইরের পরিধি যেটা, সেটাকে আমি ধরলাম হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর, যেহেতু এটার পরিধিটা বড়, তার মানে এটার ব্যাসার্ধটাও বড় হবে। তাহলে এখান থেকে আমরা যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, তো কত ৪৪ মিটার বড়, তাহলে ৪৪ মিটার যদি বড় হয়, তাহলে এখানের মধ্যে আমরা দুইটার পার্থক্য লিখতে পারি ৪৪ মিটার। অর্থাৎ 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইকুয়াল টু হবে ৪৪ মিটার। ৪৪ মিটার অর্থাৎ এই যে এটা, এই যে বড় যে অংশটা, সেটা হচ্ছে এই ছোট অংশ থেকে ৪৪ মিটার বড়। এখন এখান থেকে যদি আমরা এইটার যে ব্যাসার্ধর যে পার্থক্য, সেটা যদি আমরা নির্ণয় করি, সেটাই হবে নির্ণেয় রাস্তাটির প্রস্থ। কেন? কারণ হচ্ছে রাস্তাটার প্রস্থ বলতে এখানে মিন করতেছে এতটুকু যে অংশটা, সেইটা, এতটুকু অংশটা হচ্ছে আমার এখানে রাস্তার যে প্রস্থ সেইটা। তাহলে আমি যদি এখানে সম্পূর্ণ যে বৃত্ত, এই যে রাস্তা সহ এই যে সম্পূর্ণ বৃত্ত, এটার যদি আমরা ব্যাসের কথাটা চিন্তা করি, এটার যদি আমরা ব্যাসের, ব্যাস না, আমরা এটার ব্যাসার্ধের কথাটা চিন্তা করি, রাস্তা সহ সম্পূর্ণ বৃত্তের ব্যাসার্ধ, এইটা হচ্ছে আমাদের রাস্তা সহ সম্পূর্ণ বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আমরা যদি শুধুমাত্র রাস্তার যে আমরা যদি শুধুমাত্র এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা নিয়ে চিন্তা করি, ধরলাম এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তের ব্যাসার্ধ। তো এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমি এতটুকু অংশ পেয়ে যাব, এতটুকু অংশ পেয়ে যাব, যেটা আমার কাছে প্রশ্নে চাইছে। তাহলে এটা তো আমরা এই সূত্র থেকেই দেখতে পারতেছি। তো আমি এতটুকু অংশটাকে আলাদাভাবে মার্ক করলাম, এই যে এটা হচ্ছে আমাদের এতটুকু অংশ। তাহলে এখন যদি আমরা এখান থেকে 2 পাই আর মাইনাস আর, অর্থাৎ এই দুইটার ব্যাসার্ধের যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ, সমান ৪৪। সুতরাং এখান থেকে আর মাইনাস আর সমান হবে ৪৪ ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা চলে আসবে 44 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। তাহলে যে মানটা চলে আসে সেটা হচ্ছে 7.002। এত হচ্ছে এখানে আমাদের মিটার। যেহেতু এখানে পরিধির যেটা, সেটা ৪৪ মিটারে দেওয়া, তাহলে আমাদের এখানে এই যে পার্থক্যটা, সেটাও ব্যাসার্ধের পার্থক্যটাও মিটারেই আসবে। তাহলে এই যে এতটুকু অংশ, সেইটার মান হচ্ছে আমি পাইলাম হচ্ছে 7.002 মিটার। এই যে এটাই হচ্ছে আমাকে বের করতে বলা হয়েছিল, এবং এটাই হচ্ছে এখানে আনসার। এর পরের অঙ্ক হতে যদি আমরা দেখি, বলা হয়েছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ২৬ মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের আগের একটা অঙ্ক, এটা আমরা উদাহরণের অঙ্কেও করে আসছি। যে এই ধরে নিলাম হচ্ছে আমাদের সেই পার্কটা, আমি ধরে নিলাম হচ্ছে এখানে এই হচ্ছে আমাদের সেই পার্ক, এবং পার্কটাকে বেষ্টন করে কিন্তু একটা রাস্তা আছে। তাহলে এই ধরে নিলাম হচ্ছে সেই রাস্তাটা, এই ধরে নিলাম হচ্ছে সেই রাস্তা। তো এখন ২ মিটার প্রশস্ত রাস্তাটা, ২ মিটার প্রশস্ত, ২ মিটার প্রশস্ত থাকা মানে এই যে এতটুকু যে অংশটা, সেটা হচ্ছে আমার এখানে ২ মিটার। বলা হয়েছে এই পথটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পথটার ক্ষেত্রফল অর্থাৎ এই পুরা যে পথ, এই সম্পূর্ণ পথের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এইখানের মধ্যে পার্কের ব্যাস কত? ২৬ মিটার। পার্কের ব্যাস অর্থাৎ এতটুকু যে অংশটা, এইটাকে হচ্ছে আমরা পার্কের ব্যাস, এই পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার। তাহলে আমরা যদি পার্কের ক্ষেত্রফলটা থেকে, এই যে এখান থেকে যদি আমরা দেখি,
এই যে পার্কের যে সম্পূর্ণ ক্ষেত্রফল এবং পথটা সহ পার্কের যে ক্ষেত্রফল, এই দুইটার যদি আমরা পার্থক্যটা নির্ণয় করি, সেটাই হবে আমাদের পথটার ক্ষেত্রফল। তাহলে আমরা এখানের মধ্যে এটার যে ব্যাসার্ধ সেটা নির্ণয় করতে পারি। তাহলে এটার যে ব্যাসার্ধ সেটা চলে আসে কত, 2 দ্বারা ভাগ করলে 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার হচ্ছে আমাদের এখানে এই পার্কটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা যদি প্রথমত পার্কের ক্ষেত্রফল নির্ণয় করি, পার্কের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই স্মল আর স্কোয়ার। তাহলে এখানে চলে আসে 3.1416 ইন্টু 13 স্কোয়ার। তাহলে আমাদের এখানে মান যেটা সেটা চলে আসবে 530.9304 এত মিটার স্কোয়ার। যেহেতু আমাদের এখানে ব্যাসটা মিটারে দেওয়া, তাহলে এটা মিটার স্কোয়ারে আসবে। এবার পথ সহ, এই যে সম্পূর্ণ যে পথ, এই পথটা সহ আমাদের যে ব্যাসার্ধটা সেটা কি হবে। তো এই যে পথটা, এই পথের এইখানে আমাদের কিছু অংশ আছে, অর্থাৎ 2 মিটার অংশ এইখানে আমরা পাচ্ছি। এখানে আমি 2 মিটার আরো যোগ করলাম। তার সাথে আমাদের কিন্তু এইখানে আরো 2 মিটার অংশ যোগ হবে। তাহলে কিন্তু আমরা এই যে সম্পূর্ণ অংশটা সেটার ব্যাস পাবো। তাহলে এই সম্পূর্ণ অংশটা, এটার সম্পূর্ণ অংশটার ব্যাস কত হবে? তাহলে এই সম্পূর্ণ অংশটার ব্যাস হচ্ছে, মাঝখানে আগে থেকে ছিল 26, এই কিনারা থেকে আমি পাইলাম 2, এবং এই কিনারা থেকে আমি পেলাম আরো 2 মিটার। তাহলে আমি এখানে টোটাল কত, 30 মিটার। 30 মিটার। তাহলে আমাদের এখানে 30 মিটার হচ্ছে এই সম্পূর্ণ পথ সহ পার্কটার ব্যাস। পথ সহ পার্কটার ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে? এই 30 মিটারকে আমি যদি অর্ধেক করি, তাহলে এখান থেকে আমি যদি ব্যাসার্ধ আর এর ভ্যালু নির্ণয় করি, 30 মিটার অর্ধেক হয় 15 মিটার। এটাই হচ্ছে আমাদের এখানে আর এর ভ্যালু। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পথ সহ পার্কের ক্ষেত্রফল, পথ সহ পার্কের ক্ষেত্রফল। এখানে আমি সেই আরটাকে ধরলাম ক্যাপিটাল আর, ব্যাসার্ধটাকে আমি ধরলাম ক্যাপিটাল আর। তাহলে এখানে চলে আসবে মানটা, যদি আমরা নিয়ে ক্যালকুলেশন করি, 15 স্কোয়ার সমান 3.1416 ইন্টু 15 স্কোয়ার। মান চলে আসে 706.8586 এত মিটার স্কোয়ার। এবার এইখানে আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে পথের ক্ষেত্রফল। তাহলে আমরা পথ সহ পার্কের যে ক্ষেত্রফল, অর্থাৎ এখানে আমি পথ সহ পার্কের ক্ষেত্রফলটা হচ্ছে এতটুকু যে অংশটা, সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা হচ্ছে পথ সহ পার্কের ক্ষেত্রফল। আর এতটুকু যে অংশটা সেটা হচ্ছে শুধুমাত্র পার্কের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই দুইটাকে বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা এই যে এতটুকু অংশ, এই নীল কালারের অংশের ক্ষেত্রফল অর্থাৎ পার্কের ক্ষেত্রফলটা পেয়ে যাব, পথের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের পথের ক্ষেত্রফলটা এখানে হচ্ছে পথের ক্ষেত্রফল, এই দুইটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ যেটা বড় সেটা থেকে বিয়োগ দিয়ে দিলে হবে 706.86 মাইনাস 530.9304 এত মিটার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের মানটা চলে আসবে 175.9296 এত মিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এবার এর পরের অঙ্কটা বলা হয়েছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। তাহলে
88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে এখানে বলা হয়েছে সামনের চাকাটা বেশি বার ঘুরবে, পিছনের চাকাটা কম ঘুরবে। এবং এটা কেন কম বেশি হয়, কেন এটা ব্যাস বা পরিধির উপর নির্ভর করে, সেটা কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে এইখানে আমাদের এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পিছনের চাকা, এবং এটা হচ্ছে আমাদের সামনের চাকা। এই হচ্ছে আমাদের সামনের চাকা। তাহলে এইখানে আমরা দুইটা চাকা নিলাম এবং দুইটা চাকার হচ্ছে ব্যাস আলাদা আলাদা। তাহলে এই দুইটা চাকার যদি ব্যাস আলাদা আলাদা হয়, তাহলে এখান থেকে আমাদের এই দুটার ব্যাসার্ধ নিয়ে নিই। এই যে এটা হলাম পিছনের চাকার ব্যাসার্ধ, এটা সামনের চাকার ব্যাসার্ধ। তাহলে এটার ব্যাসার্ধ হবে হচ্ছে 28কে আমরা যদি এটার ব্যাসার্ধ হবে আমরা 35কে 2 দ্বারা ভাগ করলে যে মানটা আসে, তাহলে 35কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা চলে আসে 17.5 এত সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের পিছনের চাকার যে ব্যাসার্ধ। আর সামনের চাকার ব্যাসার্ধ তাহলে কত? 14 সেন্টিমিটার। এবার 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে আমরা প্রথমত পিছনের চাকাটা কতবার ঘুরবে সেটা নির্ণয় করব, সামনের চাকাটা কতবার ঘুরবে সেটা নির্ণয় করব। এবার যদি আমরা দুইটা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমরা কতবার বেশি ঘুরবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এইখানে হচ্ছে পিছনের চাকা যেটা, সেটা হচ্ছে একবার ঘুরবে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে 88 মিটার যেতে আমি ধরলাম সে n বার ঘুরলো, n1 সংখ্যক বার ঘুরলো পিছনের চাকাটা। তাহলে সে যদি n1 সংখ্যক ঘুরে 88 মিটার পথ যেতে, তাহলে আমরা সেখানে লিখতে পারি 2 পাই, এখানে লিখলাম ক্যাপিটাল R সমান হচ্ছে 88 মিটার। এখান থেকে আমি n1 এর ভ্যালুটা নির্ণয় করব। একই প্রসেসে এখান থেকে আমরা n2 এর ভ্যালুটা নির্ণয় করব। n2 ইন্টু 2 পাই স্মল r ইকুয়াল টু হচ্ছে 88। এখানে আমরা যেহেতু ব্যাসার্ধটা সেটা আমরা সেন্টিমিটার রেখেছি, হয় আমরা এটাকে 88 মিটার রেখে ব্যাসার্ধটাকে মিটারে নিব, অথবা 88 মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিব। কারণ এখানে যদি আমরা দেখি 2 এটা তো একটা পূর্ণ সংখ্যা, এটা তো কোনো একক নাই, পাইয়েরও কোনো একক নাই, তাহলে একক আছে শুধুমাত্র ব্যাসার্ধের। তাহলে এখানের মধ্যে 88 ডিভাইডেড বাই 2 পাই ডিভাইড বাই আর, তাহলে এইটার কোনো একক নেই। উপরে থাকে হচ্ছে এখানে মিটার, আর নিচে যদি আমরা ব্যাসার্ধটাকে মিটারে নিই, এই মিটার এবং এই মিটার কাটাকাটি চলে যায়, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে একটা পূর্ণ সংখ্যা ভ্যালু আসবে। তাহলে এখান থেকে আমরা এখানে আমরা এখানে মিটারে কনভার্ট করতে পারি অথবা সেন্টিমিটারে কনভার্ট করতে পারি, উভয় ক্ষেত্রে আনসারটা একই আসবে। তাহলে এখন এখান থেকে যদি আমরা এইটাকে সেন্টিমিটার কনভার্ট করতে চাই, তাহলে 88কে আমরা 100 দ্বারা গুণ করে দিলে এটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। এবার এখান থেকে যদি আমরা n1 এবং n2 ভ্যালু নির্ণয় করি এবং দুইটাকে বিয়োগ করে দিই, তাহলেই হচ্ছে আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে এখানের মধ্যে যদি আমরা n1 এর ভ্যালুটা নির্ণয় করি, সেটা চলে আসে 88 ইন্টু 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5। এবার এখান থেকে আমরা মানটা যদি নির্ণয় করি তাহলে চলে আসে 2 ইন্টু 3.1416 ইন্টু 17.5, এটা চলে আসে 80.03। তো এই 80.03কে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 80 বার। 80 বার হচ্ছে এটা ঘুরবে, এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি। এবার সেম নিয়মে যদি এখান থেকে আমরা n2 এর ভ্যালুটা নির্ণয় করি, 28 ইন্টু 100 2 ইন্টু 3.1416 ইন্টু 14, তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুটা নির্ণয় করি তাহলে চলে আসে 100.04। অর্থাৎ এটা আমরা প্রায় 100 বার লিখতে পারি।
তাহলে এখানে আমি ধরলাম যে এটা কত সংখ্যক বার বেশি ঘুরবে, n পূর্ণ সংখ্যক বার হচ্ছে বেশি ঘুরবে। তাহলে এখানে যদি আমি n এর ভ্যালুটা নির্ণয় করতে চাই, n2 - n1, অর্থাৎ এতবার বেশি ঘুরবে, এটা থেকে এটা যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা সেই আনসারটা পাবো 100 - 80। তাহলে থাকে হচ্ছে 20 বার। তাহলে 20 বার হচ্ছে সে বেশি ঘুরবে। n এর ভ্যালু হচ্ছে 20, 20 বার হচ্ছে সামনের চাকাটা বেশি বার ঘুরবে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের আনসার। এর পরের অঙ্কে বলা হয়েছে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এটার জন্য আসলে আমাদেরকে চিত্রটা একটু ভালোভাবে বুঝতে হবে। তো এই হচ্ছে একটা বর্গক্ষেত্র এবং এটা হচ্ছে একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। তো এই বর্গক্ষেত্রের আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এই হচ্ছে সে বর্গক্ষেত্রে অন্তর্লিখিত একটা বৃত্ত। এটা এইভাবে থাকে। এটা হচ্ছে বর্গক্ষেত্র অন্তর্লিখিত একটা বৃত্ত। এখন এখানে আমাদেরকে ওই বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো বৃত্তের পরিধি দেওয়া, তো এই বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার। বৃত্তের পরিধির আমরা সূত্র জানি 2πr। তাহলে এখান থেকে আমরা কি 2πr এই সূত্র থেকে আমরা এই বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তাহলে 2πr সমান হচ্ছে 220। এখান থেকে যদি আমরা r এর ভ্যালুটা নির্ণয় করি, সেটা চলে আসে 220 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, মান চলে আসে 35.014 এত মিটার। তাহলে এখান থেকে আমাদের যে ব্যাসটা সেটা কত হবে? ব্যাসটা হবে হচ্ছে 2 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে মানটা চলে আসে 70.02 এত মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ব্যাস। তাহলে এই যে ব্যাসটা, এটা হচ্ছে, আমরা এর আগের ক্লাসে দেখছিলাম ব্যাসটা আমরা এইভাবেও তো নিই, এভাবে নিতে পারি, কিন্তু ব্যাসটা হচ্ছে আমরা জাস্ট কেন্দ্র দিয়ে পাস করালেই হলো। কেন্দ্র দিয়ে পাস করে গিয়ে যে কোনো একটা বিন্দু থেকে, বর্গক্ষেত্রের পরিধির উপরস্থ যে কোনো একটি বিন্দু থেকে অন্য বিন্দুর উপর শুধুমাত্র কেন্দ্র দিয়ে যেতে হবে। তাহলে আমি জিনিসটাকে এইভাবে টানলাম, তাহলে এইভাবে টানলে এটা কিন্তু এই যে বর্গক্ষেত্রটার সেটা কিন্তু একটা কর্ণ হয়ে যায়। এবং আমরা জানি বর্গক্ষেত্রে আমরা দুইটা কর্ণই হচ্ছে কিন্তু সমান, এটাও সমান, এটাও সমান, দুইটা কর্ণই কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা যদি এক বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে a ধরি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটা হয় হচ্ছে √2a। √2a সমান সমান এটা কত? এই যে এইটা পুরাটা কিন্তু একটা কি বৃত্তের কিন্তু ব্যাস। তাহলে কর্ণটা ব্যাসের সমান, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে ডি। তাহলে এখান থেকে যদি আমরা √2a, এ হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে ডি এর ভ্যালু আমরা জানি 70.02। সুতরাং এখান থেকে আমরা এ এর ভ্যালুটা কি পাই? এ এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে চলে আসে 49.51 এত মিটার। এটা হচ্ছে আমাদের এখানে আনসার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এর পরের প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে একটা বৃত্তের পরিধিকে আমরা লিখি হচ্ছে 2πr, আর একটি সমবাহু ত্রিভুজের পরিসীমাকে আমরা কি লিখি 3a, তিনটা বাহুর যোগফল।
এ নির্দেশ করে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তিনটা বাহুর যোগফল করলে হয় 3a, এটা হচ্ছে পরিসীমা। এখন এদের ক্ষেত্রফলের অনুপাতটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা দুইটার ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল, তার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে এখন আমরা এখানের মধ্যে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই দুইটা সমান, এই যে 2πr এবং 3a, 2πr হচ্ছে 3a। এখন আমরা কি করব, এখান থেকে আর এবং এ এই দুইটার অনুপাত নির্ণয় করব, r/a নির্ণয় করব। তাহলে এখান থেকে যদি আমরা r/a নির্ণয় করি, অর্থাৎ এখানে হচ্ছে আর এবং এ এই দুইটাই হচ্ছে আমাদের এখানে চলক, এবং 2π এবং 3 এই তিনটা কিন্তু ধ্রুবমান, এগুলো কিন্তু পরিবর্তন করা যায় না, কিন্তু আর এবং এ এর মান যে কোনো কিছু হতে পারে। তাহলে এখান থেকে যদি r/a এর মানটা নির্ণয় করি, r/a সমান এখান থেকে চলে আসে 3/2π, 3/2π। তো এইটা হচ্ছে আমাদের এখানে এটার মান। তাহলে এখন ক্ষেত্রফলের অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি? ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এখন এই ক্ষেত্রফলটাকে, এই যে সূত্রটা, এটাকে আমি যদি একটু ভাঙি, এখানে আমি পাই অর্থাৎ ধ্রুব পদগুলিকে আমি আলাদা করলাম। এবার এখানে যে √3/4, এই 4টা উল্টায় উপরে চলে যাবে, তাহলে উপরে থাকবে 4π, নিচে শুধু √3 থাকবে। আর এখানে আমি গুণ দিয়ে আলাদা করে এখানে লিখলাম আর স্কয়ার, r/a হোল স্কয়ার। এই জিনিসটা কিন্তু সেম জিনিস, তাহলে r²/a স্কয়ার সমান কিন্তু আমি এটা এইভাবে লিখতে পারি, r/a হোল স্কয়ার, এভাবে কিন্তু লেখা যায়। তাহলে r/a এর ভ্যালুটা আমি এখান থেকে কি বের করছি, r/a এর ভ্যালু হচ্ছে এখানে 3/2π। তাহলে এটা আমরা এখানে বসাই দিতে পারি, 4/√3, এটা সেম থাকলো। এখানে আমি লিখলাম হচ্ছে r/a এর ভ্যালু হচ্ছে 3/2π এত হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমি হোল স্কয়ার করে দিই, 4π/√3 ইন্টু হচ্ছে উপরে থাকে 9/4π স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে এই 4 এবং এই 4 কাটাকাটি চলে যায়, এখান থেকে একটা পাই চলে যায়, তাহলে এখানে নিচে শুধু একটা পাই পড়ে থাকে। তাহলে আমাদের যে মানটা চলে আসে, এখান থেকে যে মানটা চলে আসবে সেটা হচ্ছে উপরে থাকে হচ্ছে 9 ডিভাইডেড বাই এখানে থাকে হচ্ছে √3π। এখন আমরা যদি এখানে কাটাকাটি করি, যে উপরে আছে 9, 9কে আমরা যদি দেখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 স্কয়ার, বা তিনটা 3-এর গুণফল, তিনটা 3-এর গুণফল। হ্যাঁ, আর নিচে থাকলাম, নিচে আছে √3, তা এটা আমরা √3 পাই। তাহলে এই তিনটা 3-এর গুণফল, এখন এখানের মধ্যে দুইটা 3-এর গুণফল, দুইটা 3-এর গুণফল হচ্ছে আমাদের এখানে 9, তাহলে দুইটা 3-এর গুণফল হচ্ছে 9, আর নিচে আছে √3 পাই। তাহলে এখানে আমি একটা 3কে আমি ঠিক রাখলাম, এবং আরেকটা 3 যেটা, সেটাকে আমি এভাবে লিখতে পারি √3 ইন্টু √3, কারণ এই √3 এবং √3কে গুণ করলে কিন্তু আবার 3 লেখা যায়, আর নিচে আছে আমাদের আরেকটা √3। তাহলে এই √3 এবং এই √3 কাটাকাটি চলে যায়, এই √3 এবং এই √3 কাটাকাটি চলে যায়, তাহলে শুধুমাত্র থাকে হচ্ছে 3√3 ডিভাইডেড বাই পাই, এটা হচ্ছে এখানে থাকে। তাহলে এখন আমরা এখান থেকে এই জিনিসটা লিখতে পারি, যে আমরা এতক্ষণ যেভাবে বের করলাম 9/√3কে আমরা কি লিখতে পারি, উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র 3√3, নিচে থাকবে পাই। এখন অনুপাত আকারে লিখতে বলছে, অনুপাত কত, তাহলে অনুপাত হচ্ছে আমাদের এখানে থাকবে 3√3 অনুপাত পাই, এভাবে লিখলে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে
আনসারটা 3√3 তাহলে এভাবে হচ্ছে আমাদের পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.3-এর সবগুলো প্রশ্ন সমাধান করা শেষ। এবং এই প্রশ্ন সমাধান ক্লাসটা বোঝার জন্য আমাদের আগের যে কনসেপ্ট ক্লাসটা সেটা করে আসলে ভালো হয়, কারণ ওখানে সব রকমের কনসেপ্ট আলোচনা করা হয়েছে। আর আজকের ক্লাসে আমরা এই অনুশীলনীর সবগুলো প্রশ্ন